দীর্ঘ 10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমাদের সামনে এসএলএসটির নতুন নোটিফিকেশন আসতে চলেছে, এটা নিশ্চিত। তো আমরা প্রত্যেকে সেখানে অংশগ্রহণ করতে পারবো। তো বিষয় হচ্ছে যে আমরা ঠিক কিভাবে নিজেদের প্রস্তুতি শুরু করব, কারণ হাতে সময় খুব কম, প্রতিযোগিতা অনেক বেশি। দীর্ঘ 10 বছর যারা প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে আমাদেরকেও লড়তে হবে। এই লড়াইয়ে আমি ঠিক কিভাবে জয়ী হব এটা জানা খুব জরুরি। তো হাতে যখন সময় কম থাকে এবং যখন লড়াইটা খুব কঠিন হয়, সেই সময় সব থেকে আগে যেটা জরুরি সেটা হচ্ছে একটা সঠিক প্ল্যান করে এগিয়ে চলা। এবং সেই প্রস্তুতির খুঁটিনাটি ঠিক কেমন হবে সেটা জানাতেই আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অমৃতা ম্যাম। গতকাল আমরা 6টি সাবজেক্টের 6টি ক্লাস রেখেছিলাম। ইংরেজি সাবজেক্টের স্টুডেন্টরা একটু মন খারাপ হয়েছিল, আমাকে অনেকে জানিয়েছিল যে স্যার ইংরেজি কোথায়। কারা কারা তাদের মধ্যে আছো একটু জানিও, বা কারা কারা কালকে ভাবছিলে যে স্যার কেন ইংরেজির ক্লাস রাখলেন না, তারা একটু কমেন্ট করো। তো জানিয়ে রাখি, কালকে ম্যাডামের সময় হয়নি, তো আজকে আমরা ইংরেজির ক্লাস রেখেছি। বাইরে প্রচন্ড বর্ষা এই মুহূর্তে, তার মধ্যে থেকে আমরা শুরু করছি আজকের ক্লাস। আমি ম্যাডামকে অনুরোধ করব আজকের ক্লাসে ছাত্রছাত্রীদেরকে প্রস্তুতির খুঁটিনাটির মাধ্যমে সবকিছু জানিয়ে ঠিক কিভাবে আগামী 3টে মাস এগুলো আমরা সহজে সাকসেস পেতে পারি সেই রাস্তা দেখানোর জন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিসিআই। আজকে তোমরা এখানে প্রত্যেকে দেখতেই পাচ্ছ এবং জানো যে আমরা এসএলএসটির যে ইংলিশ স্ট্র্যাটেজিক ক্লাস, তাই তো, সেই জন্যই আজকে আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি। তো যেখানে স্যার শেষ করলেন আমি সেখান থেকে শুরু করছি যে দীর্ঘ 10 বছর পর আমাদের সামনে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ। কিন্তু যদি বলি যে হ্যাঁ, সবকিছুর সঙ্গে সঙ্গে একটু হয়তো আমরা অনেকদিন ধরে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম যে প্রত্যেকে আমরা সবাই বসতে পারবো কিনা, এলিজেবল কিনা, কি হবে, কি হতে চলেছে, হলে কখন হবে। যদিও এটা এখনো অব্দি ক্লিয়ার নয়, বাট আশা করা যায় যে আগামীকাল এটা ক্লিয়ার হয়ে যাবে যে পরীক্ষাটি ঠিক কোন মাসে হতে চলেছে। কিন্তু আমরা এটা ধরে নিয়ে এগোচ্ছি যে 3 মাসের মধ্যেই, মানে সেটা সেপ্টেম্বর কি অক্টোবর বা এরকম, কেননা আমরা সবাই জানি যে কোর্টের অর্ডার ডিসেম্বরের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে। তাই আমাদেরকে কিন্তু এটা সবসময় মাথায় রেখেই এগোতে হবে যে আমাদের হাতে সময় কিন্তু নেই। সময় কম বললেও বলা যাবে, কেননা যদি 9, 10 and 11, 12 যারা দুটোই অ্যাটেম্প্ট করবে, আশা করি এখানে এরকম ক্যান্ডিডেট প্রচুর রয়েছে, তোমরা আশা করি জানো, এবং এতদিনে সিলেবাস সম্বন্ধে হয়তো একটু হলেও তোমাদের ধারণা তৈরি হয়ে গেছে। এইটুকু আশা তো আমরা রাখতেই পারি। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু সময়টা বেশ কম। তো যারা এবার দেখো, তোমাদের যারা আজকে আমার ক্লাসে এখানে রয়েছে এই মুহূর্তে, আমি জানি যে দুটো ভাগে যদি আমি ক্যান্ডিডেটদেরকে ভাগ করি তো সেরকম হয়তো আমি পাবো। যেমন একটা দিক হচ্ছে, মানে এক শ্রেণীর ক্যান্ডিডেটরা হচ্ছে যারা হয়তো বরাবরই এসএসসির জন্য পড়ে এসেছে এতদিন, মানে তারা সেটা ঝাড়খণ্ড হোক, বিহার হোক, সব এসএসসি স্টেট পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদের সাবজেক্ট ভিত্তিক যে পড়াশোনা তারা কিন্তু এতগুলো বছর ধরে চালিয়ে এসেছে। এবার সেখানে নিউ ক্যান্ডিডেটস হতে পারে, বা যারা ধরো 10 বছর ধরে অপেক্ষা করছে পুরোনো ক্যান্ডিডেটস তারাও থাকতে পারে। আর আরেকটা পক্ষ আছে, মানে সেকেন্ড আরেকটা ক্যান্ডিডেটস এর অংশ আছে যারা কিন্তু ধরে রেখেছিল, বা স্বাভাবিক রাজ্যের যা অবস্থা যে হ্যাঁ কখন হবে কোনো ঠিক নেই, পরীক্ষা কোন বছর হবে, ভোটের আগে হলেও আদৌ হবে কিনা, কোন মাসে হবে, বা হয়তো হবে না, বা আমরা হয়তো বসার সুযোগ পাবো না, এরকম ধারণা তৈরি করে তারা হয়তো দেখা গেছে কোনো প্রিপারেশনই করেনি, বা হয়তো এক সময় তাদের মনে হয়েছিল পড়ি, কিন্তু পড়ার উৎসাহটা তারা কোথাও গিয়ে হারিয়ে ফেলেছে। এবার যেহেতু এইরকম 2 ধরনের ক্যান্ডিডেটসই আমরা যদি জিজ্ঞেস করি তাহলে হয়তো পেয়ে যাব এখন। তো তাদের সবার জন্যই কিন্তু আজকের এই ক্লাসটি, এবং কোন মানে এটা কখনোই আমরা অ্যাজিউম করে নেব না যে হ্যাঁ ম্যাডাম আমি তো একদমই প্রিপারেশন নিই, হঠাৎ করে আমি কি করে করবো, তাহলে তো আমার আর
পরীক্ষা বা ফর্ম ফিল আপ করে কি আদৌ কোনো লাভ হবে, বা আরেক দল ভাবতে পারে যে হ্যাঁ আমি তো প্রিপেয়ার্ড হয়েই আছি, তাহলে আমার আর চিন্তা করার কি দরকার, আমার আর টেনশন করার কি দরকার, আমি হয়তো পরীক্ষাটা ভালোই দেবো। সেরা দেখো, এটা তো খুব সত্যি কথা যে সেই সব ক্যান্ডিডেটস কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে, সেটা খুব প্লাস পয়েন্ট। হ্যাঁ, এবার সব ক্যান্ডিডেটসদের জন্যই একটা স্ট্র্যাটেজি, তুমি যত বছর ধরেই প্রিপারেশন নাও না কেন, এবং যারা একদমই মাঝপথে একটা খেই হারিয়ে ফেলে একটা অন্য লাইনে চলে গেছিলে, বা একটা পড়াশোনার থেকে স্বাভাবিকভাবে একটা বর্তমান পরিস্থিতির একটা হতাশা থেকে যদি মুখ ফিরিয়ে নিয়েছিলে, তাদের কাছে একটা যখন দেখতে পাচ্ছ যে হাতের সামনে একটা এত বড় সুযোগ, তারা কিভাবে এই 3 মাসে নিজেদেরকে তৈরি করবে সেটা নিয়েই, সেই বিষয়েই আমরা কিন্তু আজকে কথা বলবো। আমরা এখানে আজকে যতজন আছি তারা আমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট। তো আমরা সিলেবাস যখনই দেখবো, আশা করি এটা মানে সবাই জানো যে শেক্সপিয়ার থেকে শুরু করে, ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে, কোলরিজ, গোল্ডস্মিথ, কনরাড, তারপর এরকম যারা আরো যে ড্রামাটিস্ট রয়েছেন, এসেইস্ট রয়েছেন, ঠিক আছে, তো এদের প্রত্যেকটা না হলেও কিছু কিছু ইম্পর্টেন্ট কিন্তু ওয়ার্কস আমরা আমাদের গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনে অলরেডি পড়ে ফেলেছি। আমাদেরকে কি করতে হবে না, দেখবে 9, 10 এবং 11, 12, আমি সিলেবাসে আসছি একটু পরে, 9, 10 এবং 11, 12 এ যে কটি পোয়েমস রয়েছে, প্রত্যেকটা পোয়েমসই কিন্তু খুব চেনা, খুব অচেনা কিছু নয়, ঠিক আছে। প্রত্যেকটা পোয়েমসের নামই আমাদের চেনা, আমরা কিন্তু পড়াশোনা পড়েছি এবং অনেক ইউনিভার্সিটির যে রিভাইজড সিলেবাস হয়, মানে হতে পারে 5 বছর আগের ইউনিভার্সিটির সিলেবাস এখন রিসেন্ট 2 ইয়ার্স আগের ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী হয়তো একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আমার মনে হয় যে পড়ে রাখাটা ভালো ছিল বা ভালো হতো, তাই সেটা পরবর্তীকালে তোমাদেরকে অনেক দিক থেকে হেল্প হতে পারে। সেটা শুধুমাত্র আমি যে ওয়েস্ট বেঙ্গলের এসএসসির কথা বলছি তা নয়। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু পোয়েমস গুলো কিন্তু অনেকটাই কিন্তু আমাদের হাতের নাগালে, যদি বলি হাতের নাগালে থাকা। আচ্ছা, একটা একটা করে পার্টে আমি আসি, আমি একটু সিলেবাসের দিকে যাই। পোয়েট্রির কথা যেহেতু বলছি, পোয়েট্রির কথা দিয়ে যেহেতু শুরু হলো, দেখো ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস, ঠিক আছে, এই 3জন যে রোমান্টিক পোয়েটস আছে, এবং এদের যে পোয়েমস গুলো আমাদের সিলেবাসে রয়েছে, যেটা যেমন ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে লুসি পোয়েমস, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, পিবি শেলির যে মহান দুটি গুরুত্বপূর্ণ পোয়েমস, যেটা ছাড়া হয়তো শেলিকে সাধারণত মানে আমরা হয়তো ভাবতেই পারি না, সেটা ও টু দ্য ওয়েস্ট উইন্ড অ্যান্ড টু আ স্কাইলার। আর কিটস এর হচ্ছে ও টু আ নাইটিঙ্গেল অ্যান্ড দ্য অটম। ও টু আ নাইটিঙ্গেল অ্যান্ড ও টু দ্য ওয়েস্ট উইন্ড আমার মনে হয় প্রত্যেকেই আমরা আমাদের গ্রাজুয়েশনে অলরেডি পড়ে ফেলেছি, এবং শুধু একবার নয়, হয়তো বহুবার। তাহলে এখান থেকে দেখতে গেলে এটা একটা অ্যাডভান্টেজ, সবসময় একটু অ্যাডভান্টেজের দিকে আমি যাচ্ছি, তারপরে ডিসঅ্যাডভান্টেজের দিকেও আমি যাব, ঠিক আছে। তাই এই 3জন যে রোমান্টিক পোয়েটস এখানে আমরা কথা বলছি, চেষ্টা করবে এই পোয়েমস গুলো বা এক একটা পিরিয়ড ওয়াইজ যে পোয়েট আমাদের সিলেবাসে রয়েছে, বোথ 9, 10 and 11, 12, সেগুলো পোয়েমস গুলো এক এক দিনে শেষ করতে মানে পড়বে, পোয়েমস গুলো পড়বে, বুঝে পড়বে অবশ্যই, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে বুঝে পড়তে হবে। তার সঙ্গে কি করতে হবে, এক্সপ্লেনেশন দেখতে হবে, এবং প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমি স্টাডি প্ল্যান বা রুটিন বা শিডিউলের দিকে আসছি, একটু পরে আসবো। তো কখন এমসিকিউ প্র্যাকটিস করবে, কখন পড়বে বা কখন রিভিশন দেবে, এটা একটু ডিটেইলি আমাদের একটু ডিসকাস করতে হবে, যেটা আমি একটু বলছি। প্রথমে শুরু কিভাবে করতে পারো, অবশ্যই যে যেটা পছন্দ করবে, যদি কেউ পছন্দ করো আমি পোয়েট্রি দিয়ে শুরু করবো, কেউ ড্রামা দিয়ে, কেউ এসে দিয়ে, কেউ গ্রামার দিয়ে, ঠিক আছে। পোয়েট্রি দিয়ে শুরু করা বেস্ট, কেন না পোয়েট্রি অনেক বেশি, যেহেতু বললাম যে বেশ কিছু পোয়েমস রয়েছে যেগুলো আমাদের চেনা, তোমাদের শেষ করতে বা রিভিশন দিতে অনেকটা সুবিধা হবে, এবং অনেকটা কম সময়ের মধ্যে তোমরা সেটাকে কমপ্লিট করতে পারবে। এরপরে দেখো আমরা আসছি আলফ্রেড টেনিসনের ইউলিসেস আছে, ইউলিসেসটা একটু লেন্দি। তারপরে রবার্ট ব্রাউনিং এর দ্য লাস্ট রাইড টুগেদার, এটাও আমাদের পড়া। থমাস হার্ডির দ্য ডার্কলিং থ্রাশ, তারপরে ডব্লিউ.বি. ইয়েটস দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট পুলি, ওয়ালফ্রেড ওয়ানের স্ট্রেঞ্জ মিটিং, আর ওয়াল্টার ডেলামায়ারের দ্য লিসনেস। এবার এখানে আসি একটা প্রসঙ্গে। আমার মনে হয় এখানে যারা উপস্থিত রয়েছে তারা প্রত্যেকেই
লাস্ট ইয়ার মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটি তোমরা অ্যাটেন্ড করছো। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটি যদি অ্যাটেন্ড করে থাকো, সেখানকার যে সিলেবাসটি ছিল ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজে, সেই সেম সিলেবাস কিন্তু আমরা এখানে 9-10 এর পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার যারা থরলি পড়াশোনা করেছো পরীক্ষাটি দেওয়ার জন্য, তারা আশা করি এই দ্য ডার্কলিং থ্রাশ, দ্য লিসনার্স, দ্য ওয়াইল্ড সোয়ান স্যাটগুলি, এগুলো নিশ্চয়ই তোমাদের পড়া রয়েছে। আমি কেন বললাম প্রথমেই যে প্রত্যেকটি পোয়েম বেশ চেনা, তো যদি তোমাদের পড়া থাকে তাহলে সেই পোয়েমস গুলোই যদি আরেকবার রিভিশন করার মতন করে বা আরেকটু ডিটেলসে বা ইন ডেপথ পড়াশোনা করার মতন করে যদি আমি পড়ি, তাহলে সেটা আমার জন্য অনেক অনেক বেশি মানে একটা গুড পয়েন্ট হয়ে মানে দাঁড়াবে, যেখানে মনে হবে যে আমার তো পড়াই রয়েছে, আমি শুধু রিভিশন করছি। এবার পরীক্ষা দিতে গিয়ে মানে ওই মাদ্রাসার যে আমরা পরীক্ষাটা তোমরা অ্যাটেন্ড করেছো, সেখানে আশা করি মানে করতে গিয়ে দেখেছো যে কোশ্চেন কিন্তু ভালো ছিল। আমি বলবো না যে কোশ্চেন খুব টাফ ছিল বা খুব সহজ ছিল, কোশ্চেন কিন্তু ভালো ছিল। এমন কিছু প্রশ্ন ছিল বা বলা যেতে পারে সেই সব প্রশ্নের যে অপশনস গুলো ছিল, অপশনস গুলো কিন্তু খুব ট্রিকি ছিল, তাই তো? বেশ মানে একটু মাথা ঘামাতে হবে। যে মনে হতে পারে যে 4টে অপশনের মধ্যে 3টে অপশন বা 2টো অপশন আমার সঠিক বলে মনে হচ্ছে, সেই 2টো বা 3টে থেকে কোনটা আলটিমেটলি আমি টিক করে আসবো, সেটা কিন্তু তোমাকে তোমার নিজের বোধ বুদ্ধি এবং পড়াশোনার উপর নির্ভর করে বিচার করতে হবে। তাই সেই সেম প্যাটার্নটাকে ধরে রেখে সেই পরীক্ষার আমি বলবো যে ওই প্যাটার্নটাকে কখনো অগ্রাহ্য করো না। মানে এমন নয় যে মাদ্রাসা বলে একটু লেস ইম্পর্টেন্ট এবং WBSSC বলে একটু বেশি ইম্পর্টেন্স দেবো, এরকম নয়। প্যাটার্নটাকে মাথায় রেখে কিন্তু পড়াশোনা করো। ওখানে যে ধরনের প্রশ্ন এসেছিল, যে ওয়ার্ডের মিনিং ধরে বা লাইনের মিনিং ধরে কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে, এবং যে ট্রিকি ধরনের অপশনস গুলো ছিল, সেই রকম মানের মানে সেই স্ট্যান্ডার্ডের MCQ কিন্তু প্র্যাকটিস করতে হবে। সেই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমার একটি পোয়েম সম্বন্ধে, মানে সাপোজ আমার ইউলিসিস সম্বন্ধে পুরো পোয়েম জুড়ে ধারণাটা একদম ক্লিয়ার। ঠিক আছে, যেহেতু ইউলিসিসটা বেশ বড়, তাই যে কোনো লাইন থেকে, যে কোনো একটা প্রসঙ্গ থেকে, যে কোনো একটা উক্তি থেকে, যে কোনো একটা ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। তো এইগুলো আমরা পরবর্তীকালে যখন আমাদের SSC ক্লাস শুরু হবে, যখন এক একটা করে পোয়েম নিয়ে আমরা পড়বো ক্লাসে এবং ডিসকাশন করবো, তখন আশা করি তোমাদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে পোয়েট্রির একটা সিলেবাস। এবার আসি আমরা ড্রামা। দেখো, ড্রামার ক্ষেত্রেও কিন্তু সেম। গোল্ডস্মিথের সি স্টুপস টু কনকিউর, বার্নার্ড শয়ের আর্মস অ্যান্ড দ্য ম্যান, অ্যান্ড জন গালসওয়ার্থির জাস্টিস। মাদ্রাসার ক্ষেত্রেও কিন্তু দেখো, মাদ্রাসার ফর্ম ফিল আপটা কিন্তু অনেক আগে হয়ে গেছিল। ওই পরীক্ষার দিনক্ষণের ক্ষেত্রেও কিন্তু আমরা সাডেনলি জানতে পেরেছিলাম। এবার ওই সাডেনলি জানতে পারার ক্ষেত্রে ওই অনেকে ওই এই SSCর মতন সিচুয়েশন, যে অনেকে ভেবেছিল হ্যাঁ কখন হবে, আদৌ হবে কিনা, বা 1 বছর পরে হবে, তাই পড়াশোনা শুরু করেও পড়াশোনাটা মাঝখানে তারা থামিয়ে দেয়। এর ফলে যখন হঠাৎ করে কমিশন একটা নোটিশ দেয় যে হ্যাঁ অমুক দিনে টেট পরীক্ষা হবে আর অমুক দিনে 9, 10, 11, 12 পরীক্ষা হবে, তখন কিন্তু ওই প্রিপারেশন গুলো অনেকেই কমপ্লিট করে উঠতে পারেনি। কমপ্লিট ইন দ্য সেন্স ড্রামার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এই সি স্টুপস টু কনকিউর, আর্মস অ্যান্ড দ্য ম্যান, জাস্টিস। আর্মস অ্যান্ড দ্য ম্যান আশা করি সবারই পড়া রয়েছে, ওই যে বললাম একই জিনিস, যে সিলেবাসে থাকার কারণে। সি স্টুপস টু কনকিউরটাও কিন্তু আমার মনে হয় পোস্ট গ্রাজুয়েশনে অনেকের পড়ে থাকার কথা, জাস্টিসের ক্ষেত্রেও সেম। এবার অনেকে কি করেছে, হ্যাঁ পড়েছে তো পড়েছে, এবার ধরো সেটা হয়তো অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা বছর হয়ে গেছে, তোমাকে তো অবশ্যই সেটা আরেকবার খুলে দেখতে হবে, আরেকবার খুলে পড়তে হবে। যে সিন গুলো, যে অ্যাক্ট গুলো, যে ক্যারেক্টারাইজেশনের খুঁটিনাটি গুলো, তাদের ডায়লগস গুলো ইম্পর্টেন্ট, সেগুলো তো তোমাকে একবার পড়ে দেখতে হবে। অনেকেই কি করেছে, ড্রামাগুলো পড়তে শুরু করে মাঝপথে আর শেষ করে। এর ফলে হঠাৎ করে যখন পরীক্ষার দিনক্ষণ সামনে চলে এসছে, অ্যাটেম্প করতে গিয়ে তারা কিন্তু অনেকেই কিছু জানা প্রশ্ন কিন্তু ভুল করে এসেছে। মানে আমার জানা এরকম অনেক ক্যান্ডিডেটস আছে যে ম্যাডাম আমি ওটা পড়েছিলাম কিন্তু ভুলে গেছি, কনফিউজড হয়ে গেছি, ভুল করে ওটা মার্ক করে দিয়ে চলে এসেছি। তাই এইবারের ক্ষেত্রে কিন্তু সেই ভুলটা করলে চলবে না। যদিও এইবারের ক্ষেত্রেও আমাদের কাছে ওই যে একটা ডিসঅ্যাডভান্টেজ, যে সময় খুব কম,
ঠিক আছে? সময় খুব কম, এবার সেই জন্য প্রত্যেকটা ড্রামা লাইন টু লাইন পড়া হয়তো কেউ কেউ বলতে পারে যে ম্যাডাম সম্ভব নয়, কখন পড়বো, এই সিলেবাস কমপ্লিট করবো না ড্রামা পড়বো না নভেল পড়বো, তাই তো? তোমার চাইলে বলতেই পারো, কিন্তু দেখো আমি মনে করি বা আমার সঙ্গে হয়তো অনেকে এগ্রি করবে, চাইলে কিন্তু সবকিছু সম্ভব। মানে এখন যা দিনক্ষণ এসেছে এবং যে হারে কম্পিটিশন, কারণ বুঝতেই পারছো 2016 সালের ক্যান্ডিডেটস প্লাস নিউ ক্যান্ডিডেটস সবাই কিন্তু পরীক্ষা দেবে, প্লাস প্রত্যেক বছর গ্রাজুয়েশন বিএড এক একটা করে ব্যাচ বের হচ্ছে, তারা প্রত্যেকেই অ্যাটেম্প করতে পারবে, প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারবে, তাই কম্পিটিশনের লেভেল কিন্তু প্রচন্ড হাই হবে, ঠিক আছে, যতই সিট থাকুক না কেন, ঠিক আছে? তো সেখানে কিন্তু একটু রাত জেগে বা দিনের অধিকাংশ সময় যদি একটু পড়াশোনা করে মানে যদি তুমি সিলেবাসটা একটু থরলি কমপ্লিট করতে পারো, আমার মনে হয় সেটার জন্য তুমি পরে কখনো আফসোস করবে না। তাই যদি সম্ভব হয় একটু রাত জেগে, পরপর 3টে কি 6টা রাত জেগে 3টে ড্রামায় পারলে একটু পড়ে ফেলো, মানে টেক্সটটা পড়ে ফেলো, ঠিক আছে? কেন না, এইটা ক্ষেত্রে তুমি কখনোই পরে ওই যে বললাম আফসোস করবে না, কেননা একবার পড়া থাকলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা যে লেভেলে ক্লিয়ার হবে সেটা কিন্তু ওই সিনপসিস বা সামারি করলে কিন্তু হবে না। সে তুমি যতই এমসিকিউ প্র্যাকটিস করো না কেন, মানে কমন পেয়ে গেলে তো সেটা খুব লাক বা খুব ভালো, বাট যদি ওই যে একটু যদি টাফ বা একটু মডারেট কোশ্চেন যদি তারা করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে তুমি পাবেই, ঠিক আছে? আর যে জিনিসগুলোর দিকে জোর দিতে হবে, ওই যে বললাম ক্যারেক্টার্স এর ডিটেইলিং প্লাস ডায়ালগস, কনভারসেশন, এগুলো সিনস, অ্যাক্ট, কোন সিনটা বেশি ইম্পর্টেন্ট, কোন অ্যাক্টের মধ্যে কোন পোর্শনটা কোন ঘটনাটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমরা যখন পরবর্তীকালে আমাদের ক্লাস শুরু হবে আমরা তখন ডিসকাস করবো, ঠিক আছে? এবার দেখো, ক্লাসে অবশ্যই স্বাভাবিকভাবেই পুরো ড্রামা তো একদিনে করে শেষ করা সম্ভব নয়, তার উপর 3টে ড্রামা আছে, তাই আমরা অবশ্যই কি ডিসকাস করবো, আমরা ডিসকাস করবো যে কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন আসতে পারে, মানে নট গ্যারেন্টিড বাট কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে, এবং যেগুলো প্রায় এসেছে এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু ইস্যুস, যে ক্যারেক্টার গুলো খুব ইম্পর্টেন্ট, এবং এর আগে মানে প্রিভিয়াস ইয়ার্সে কি ধরনের প্রশ্ন বোথ ফ্রম মানে সব থেকে পোয়েট্রি, ড্রামা, নোভেল, এসে থেকে কি ধরনের প্রশ্ন এসেছে, এই সংক্রান্ত ডিসকাশন কিন্তু আমরা করব, ঠিক আছে? আচ্ছা, এবার শর্ট স্টোরি আর এসে। শর্ট স্টোরি আর এসের ক্ষেত্রেও দেখো ওই সেম সিলেবাস, জোসেফ কনরাডের লাগুন, তারপরে সোমারসেট মকামের দ্য লোটাস ইটার, ও হেনরির দ্য গিফট অফ দ্য ম্যাগি, H.E. বেটসের দ্য অক্স। আশা করি এসে গুলো মাদ্রাসার ক্ষেত্রেও পড়ে উঠতে কারো সমস্যা হয়নি, মানে এতটাই একদম ছোটই বলা যেতে পারে, খুব একটা বড় কিছু নেই, লাগুনটা একটু হলেও বড়, কিন্তু বাকিগুলো খুব একটা যে বিশাল কিছু কঠিন বা জটিল, লোটাস ইটারটাও তাই, গিফট অফ দ্য ম্যাগি আর ওকসা তো বেশ ছোট, ওটা তো মানে সঙ্গে সঙ্গে বসেই শেষ করে দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র শেষ করে দিলেই তো হবে না, মানে আমি জাস্ট পড়ে নিলাম আর আমার কাজ শেষ হয়ে গেল তা তো নয়, আমাকে তারপর তার থেকে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে বা এসেছে, ওই যে বললাম একটু প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে যে এই এসে গুলো থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল। যদিও মাদ্রাসার পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এবং প্রশ্ন কিন্তু বলা যেতে পারে সহজ মানেরই ছিল, কিন্তু জটিল ছিল না। এসে থেকে আমি যদি এসে এর কথা বলি, শর্ট স্টোরি অ্যান্ড এসে এর কথা বলি। আচ্ছা, এসে, এবার আসা যাক এসের কথাতে। এসেতে দেখো চার্লস ল্যামের ড্রিম চিলড্রেন আর রেভেরি, সেম সিলেবাস, L.A. হিলের প্রিন্সিপালস অফ গুড রাইটিং, ঠিক আছে? এসের ক্ষেত্রেও আমাদেরকে সেম স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ভালো করে পড়তে। ড্রিম চিলড্রেন যেহেতু ওই যে বললাম আমাদের সিলেবাসে হয়তো তোমাদের প্রত্যেকেরই ছিল, গ্রাজুয়েশন সবাই পড়ে এসেছো, চার্লস ল্যামের একটা অনেক একটা বিখ্যাত একটা ওয়ার্ক, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু বহু বছর ধরে বহু রকমের পরীক্ষায়, সেটা নেট, সেট, গেট, যে ধরনের পরীক্ষায় না কেন কোনো না কোনো প্রশ্ন কিন্তু এসেছে, এবং সেই প্রশ্নের মানের হেরফের হয়তো হয়েছে, কিন্তু এটা এতটাই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক যে আমাদের মানে ওয়ার্ল্ডের কোনো ইউনিভার্সিটি, কোন দেশের ইউনিভার্সিটিতে কিন্তু ল্যাম্পের এই ওয়ার্কটা থাকবে না, এটা হতে পারে, ঠিক আছে? তাই এই এসেটা কিন্তু
অতি গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হবে এবং তোমাদেরকে পড়ানো হবে। যেহেতু এসে এবং সস্টরি গুলোর লেন্থ যেগুলো মানে একটা ক্লাসে কি দুটো ক্লাসে করে দেওয়া পসিবল, তাই তোমাদের কিন্তু পড়িয়ে দেওয়া হবে এবং তোমাদের সমস্ত রকমের ডাউটও ক্লিয়ার করে দেওয়া হবে। কেন না পড়তে পড়তে বা পড়াতে পড়াতে এরকম মনে হতে পারে যে হ্যাঁ ওই লাইনটা বুঝতে পারলাম না বা ওইখানটা বুঝতে পারলাম না। কেন না কিছু ওয়ার্ডস রয়েছে এমন যে ওয়ার্ডস গুলো হয়তো আপাত দৃষ্টিতে দেখতে দেখতে কিন্তু মনে হতে পারে যে বেশ কঠিন বা এটার মিনিং হয়তো ম্যাডাম আমি জানি না। তাই সেই সময় পড়তে পড়তে কিন্তু অবশ্যই যদি তোমরা বাড়িতে পড়াশোনা শুরু করে দিয়েছো, আমি কিন্তু একটা টিপস দেবো, সবসময় কিন্তু ড্রামা হোক এসে স্টোরি হোক এগুলো পড়ার সময় কিন্তু অবশ্যই পাশে একটা করে ডিকশনারি নিয়ে বসবে। কেন না অনেক সময় এরকম হয়েছে যতই তুমি এর আগে পড়ো না কেন ভুলে তো যেতেই পারো, বা হতে পারে যে এই ওয়ার্ডের মিনিংটা তুমি অন্যভাবে জেনে এসেছো, আসল মিনিংটা তুমি কিছুতেই মনে করতে পারছো না বা ধরতে পারছো না, বা তার জন্য কোনো লাইনটাই হয়তো তোমার কাছে পরিষ্কার হচ্ছে না। তাই অবশ্যই পাশে কিন্তু একটা করে ডিকশনারি নিয়ে বসবে। তাতে কি হবে, তুমি ওয়ার্ডের মিনিংটাও জানতে পারলে, নতুন একটা ওয়ার্ডও শিখতে পারবে এবং অবশ্যই তুমি কিন্তু মিনিংটা চাইলে বাংলাতে বা ইংলিশে তুমি পাশে বা খাতাতে নোট করে রাখতেও পারো। এতে পরবর্তীকালে তুমি যখন তোমার নিজের রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু এই হ্যাবিটটা তোমাকে হেল্প করবে। ঠিক আছে, এসের কথা গেল। এবার আসা যাক গ্রামার এবং ইউসেজ। আচ্ছা, গ্রামারের দিকটা আমি দেখেছি, যেহেতু আমরা প্রত্যেকে, আমি নিজেও বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করেছি, তাই অনেক বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা, যদিও আমরা ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, আমাদের কাছে কিছু কিছু মানে কিছু কিছু টপিক, গ্রামারের কিছু কিছু টপিকের প্রতি একটা ভীতি কাজ করে, তাই তো? আমি আশা করি ঠিক বললাম। তাই এই ভীতি থেকে আমাদের গ্রামারের প্রতি একটা মানে একটা অনীহা চলে আসে, যার ফলে অনেক স্টুডেন্টই কি করে, পুরো সিলেবাসের মধ্যে কিছু কিছু পোর্শনকে খুব বেশি জোর দিয়ে পড়ে, আর কিছু পোর্শনকে বা একটা পোর্শনকে কি দুটো পোর্শনকে একটু লেস ইম্পর্টেন্স দিয়ে পড়ে। এটা কিন্তু অ্যাটলিস্ট এইবার এসএসসি পরীক্ষাতে করা যাবে না। কেন না কারণটা এর আগে বহুবার বললাম, প্রচুর পরিমাণে কম্পিটিশন, সময় কম, তাই গ্রামারকে কিন্তু নেগলেক্ট করলে চলবে না। গ্রামারের জন্য অতি অবশ্যই যেটা করবে, একটা ভালো গ্রামারের, আশা করি প্রত্যেকের বাড়িতে রয়েছে, যদি নাও থেকে থাকে একটা ভালো প্র্যাকটিস গ্রামারের বই কিনে সেখান থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই প্রত্যেকটা টপিক তোমাদেরকে ক্লাসে পড়ানো হবে, প্র্যাকটিস করানো হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, টেস্ট নেওয়া হবে, সমস্ত কিছু করা হবে, কিন্তু আলটিমেটলি যেটা করতে হবে সেটা তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। তাই আমি বলবো আর দেরি না করে কিন্তু প্রত্যেকে গ্রামার, যদি মনে হচ্ছে গ্রামারের দিকটা আমার দুর্বল, কেন না মাদ্রাসার কথাই যদি আমি বলি, তাহলে 9-10 এর ক্ষেত্রে কিন্তু গ্রামার থেকে যে প্রশ্নগুলো এসেছিল, কিছু কিছু গ্রামার কিন্তু একটু একটু হলেও টাফ ছিল। ঠিক আছে, তো সেখানে যদি তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আমি বলবো যে যে টপিক গুলো তোমার মনে হচ্ছে, যেমন মনে হতে পারে কমন এরর্স, যেগুলো যে টপিক গুলো হয়, নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড, ভয়েস চেঞ্জ, এমন একটা টপিক যেটা কিন্তু আসবেই এবং কোনো বেঁধে দেওয়ার নিয়ম নেই যে একটা আসতে পারে কি দুটো আসতে পারে, 3-4টেও আসতে পারে। মুড, ঠিক আছে, এগ্রিমেন্ট অফ ভার্বস, ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন কম্পেয়ার টু অল দ্য টপিকস কিন্তু অনেক বেশি সহজ। তারপরে আসছি আমরা সেন্টেন্স ফর্মস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, রিলেটিভ ক্লজেস। এইগুলো আমরা আমাদের স্কুলে মানে স্কুল লেভেলে হয়তো পড়াশোনা করেছি, আমাদেরকে এগুলো আরেকবার করে ভালো করে ঝালিয়ে নিতে হবে। প্রথমে টপিক গুলো ধরে ধরে পড়ে তারপর কিন্তু প্র্যাকটিসে যেতে হবে। এবং প্রত্যেকটা টপিকের মতনই, পোয়েট্রি থেকে শুরু করে ড্রামা, সব টপিকের মতনই গ্রামারের ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করার। এবং নট অনলি এসএসসি প্রিভিয়াস ইয়ার্স, তোমরা কিন্তু চাইলে যে কোনো ধরনের পরীক্ষা, কম্পিটিটিভ যে কোনো পরীক্ষা, সেটা ব্যাংক হোক, রেল হোক, এসএসসি সিজিএল হোক, ইএমআরএস হোক, সবখানে গ্রামারের কি ধরনের প্রশ্ন এসেছিল তোমরা কিন্তু চাইলে ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। মক টেস্ট দেওয়া যেটাকে বলে, সেটা কিন্তু তোমরা চাইলে দিতে পারো। এর ফলে কি হবে, তোমাদের যে মানে যে ওই যে
ভীতিটা ছিল, যে ভয়টা ছিল, দেখবে অনেকাংশে তোমরা কাটিয়ে উঠতে পেরেছো এবং গ্রামার সম্বন্ধে তোমাদের একটা কনফিডেন্স আস্তে আস্তে গ্রো করছে। যদিও মানছি সময় কম, কিন্তু গ্রামারকে মানে অতি অবশ্যই ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তারপরে আসছি আমরা জয়নিং অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস, ঠিক আছে, অ্যান্ড ন্যারেশন। প্রত্যেকটা টপিকে কিন্তু চেনা, কোনোটাই কিন্তু অচেনা নয়, ঠিক আছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে রয়েছো, যারা প্রায়শই সেন্ট্রাল গভর্নমেন্টের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তোমরা আশা করি জানো যে এই ইংলিশ পার্টের ক্ষেত্রে, যেমন ম্যাথমেটিক্স থাকে, জিকে থাকে, জিআই থাকে, ইংলিশের ক্ষেত্রে কিন্তু এই টপিক গুলোর উপর থেকে মেইনলি ফোকাস করা হয়। হ্যাঁ, ওই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স ক্লজেস থেকে হয়তো আসে না, ঠিক আছে, ভয়েস, তারপরে মুড থেকে হয়তো আসে না, কিন্তু এই হ্যাঁ এগ্রিমেন্ট অফ ভার্বস থেকে হয়তো আসে না। কিন্তু যেহেতু টপিক গুলো সিলেবাসে রয়েছে, তাই প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদেরকে ফুটিয়ে পড়ে তারপর যেটা করতে হবে প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনোভাবেই গ্রামারে মানে সেই ফ্লোটা আসা সম্ভব নয়, ঠিক আছে। আরেকটা কি আছে টপিক না, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। কম্পোজিশন সিঙ্গেল কম্পোজিশন রয়েছে এবং তার সঙ্গে রয়েছে সিঙ্গেল প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 50 to 60 words to be written on given topic। দেখো, কেননা আমরা জানি, মানে এই কিছুদিন ধরে যা খবর চলছে নিউজ চ্যানেলগুলোতে, আমরা নিউজ চ্যানেলের থ্রু দিয়ে যা যা জানতে পারছি, যে 2016 সালের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ওপরই বেস করে কিন্তু পরীক্ষাটি নেওয়া হবে, তাই তো? এটা আমরা জানি, এটা আমরা শুনে আসছি এবং আশা করি এটাই ফলো করা হবে। তাই 2016 সালে যে যে টপিক গুলোর উপর প্রশ্ন এসেছিল, এবং সেই সময় যদি তোমাদের কাছাকাছি বা চেনা পরিচিতি কোনো দাদা দিদি থাকে, তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কোন কোন টপিক গুলোর উপর বেশি মানে ফোকাস করেছিলে, এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্ট ওয়ার্ল্ড ওয়াইড যে টপিক গুলো চলছে, সেটা কোভিড হতে পারে, নাও মানে খুব খুব রিসেন্ট যদি বলি, ঠিক আছে, ওয়ার হতে পারে, একটা পলিটিক্যাল কনফ্লিক্ট হতে পারে, আচ্ছা সায়েন্সের কোনো টপিক হতে পারে, টেকনোলজি থেকে কোনো টপিক হতে পারে, তারপর মেডিকেল লাইন থেকে, মেডিকেল ফিল্ড থেকে কোনো টপিক হতে পারে, কোন কোন টপিক, বা শিক্ষা ক্ষেত্র থেকে, মেইনলি সব শিক্ষা ক্ষেত্র থেকে কোন টপিক গুলো মনে হচ্ছে যে হ্যাঁ ইম্পর্টেন্ট, এগুলোর জন্য কিন্তু তোমরা চাইলে তাদের একটু টিপস নিতে পারো। অবশ্যই গাইড করার জন্য আমরা তো রয়েছি, আমরা তোমাদেরকে সেই গাইডেন্স বা টিপস অবশ্যই দেব, কিন্তু ফর ইউর ওন বেনিফিট, মানে নিজস্ব একটা ডাইরেক্ট যদি অভিজ্ঞতা জানতে চাও, তাহলে কিন্তু তোমরা এরকম টিপস গুলো একটু জানতে পারো। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, ওই যে কম্পোজিশন থেকে তো প্রশ্ন আসবেই, এবং তোমাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে 60 থেকে 70 শব্দের মধ্যে তোমাদেরকে নিজেদের ভাষায় লিখতে হবে, ঠিক আছে। তোমরা চাইলে আমরা তোমাদেরকে অবশ্যই টপিক প্র্যাকটিস করাবো, টপিক দিয়ে দেব, লেখাও দিয়ে দেব, তোমাদেরকে বাড়িতে সেগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে। তোমরা হয়তো মুখস্থ করে যাবে, কিন্তু এটা তো কোনো গ্যারান্টি নেই যে যেটা আমি করে গেলাম বা যেটা আমাকে সেন্টার থেকে দেওয়া হলো সেটাই পরীক্ষাতে এলো। তাই তোমাদেরকে কিন্তু আরেকটু মানে একটু ওয়াইড লেভেলে গিয়ে কিন্তু প্রিপারেশন করে যেতে হবে, যে এর বাইরে আর কি আসতে পারে, বা আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কোনো একজন পার্টিকুলার ব্যক্তিত্ব বা ব্যক্তি বা তার কন্ট্রিবিউশন, সেগুলোও কিন্তু আসতে পারে, ঠিক আছে। তাই নিজের লেখালেখির মানে যে হ্যাবিট, সেটাকে কিন্তু একটু মানে একটু ভালো রকম ভাবে রপ্ত করতে হবে, ঠিক আছে। মানে যেটা হয়তো প্রায় পরীক্ষা হচ্ছে না করে করে প্রায় অনেক ক্যান্ডিডেট বুঝতে বসেছিল, সেটাকে কিন্তু একটু স্ট্রং রাখতে হবে, কেন তোমার ওই লেখার উপর কিন্তু পরীক্ষার যে মার্কস, সেটা কিন্তু অনেকটাই ডিটারমাইন করছে। দেখা গেল তুমি এমসিকিউ গুলো খুব ভালো করে এসেছো, প্রায় তুমি কারেক্ট করে এসেছো, কিন্তু ওই কম্পোজিশনের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে দেখা গেল তুমি খুবই উইকনেস এর পরিচয় দিয়েছো, হয় তোমার গ্রামার ঠিক নেই, না হলে টেন্স ভুল করেছো, স্পেলিং ভুল করেছো, বা খুবই মানে অতটা স্ট্যান্ডার্ড তুমি বজায় রাখতে পারোনি, সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কসটা ওখানে অনেকটাই কমে যাবে। তাই কোনো দিকটাই কিন্তু আমাদেরকে অ্যাভয়েড বা নেগলেক্ট করলে চলবে না, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা দিকে কিন্তু মানে একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল গ্রামার আর ইউসেজের
কথা। এবার যদি আমি আসি 11-12 এর কথা, 9-10 এর সিলেবাস যেহেতু অনেকটা আমাদের কাছে মানে পরিচিত বলে মনে হলো, কেন যেহেতু আমি বললাম যে মাদ্রাসার সিলেবাসের সঙ্গে প্রায় মানে অনেকটাই মিল, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু যারা পড়েছো, কমপ্লিট করেছো, পরীক্ষা দিয়েছো এবং ভালো পরীক্ষা দিয়েছিলে, তারা কিন্তু অনেকটা নিজেদেরকে অ্যাপ্রিহেন্ড করতে পারবে এবং সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। এবার আসি 11-12 এর ক্ষেত্রে। 11-12 এর ক্ষেত্রে সেটা মিলছে না বা মিলবে না। কেন না? দেখো পোয়েট্রিতে কি কি আছে। যদিও যদি বলি, ওই যে প্রথমেই যেটা আমি বলেছি, পোয়েট্রি ফর বোথ 9-10 অ্যান্ড 11-12 কিন্তু তোমরা অনেক মানে পরিচিত পোয়েটস এবং তাদের লেখা পাবে। যেমন ফিলিপ সিডনির লাভিং ইন ট্রুথ, তারপরে এডওয়ার্ড স্পেন্সারের যে অ্যামোরেটির যে পোয়েট্রি কালেকশন, তার আন্ডারে একটা বিখ্যাত পোয়েম আছে, সেটা হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। উইলিয়াম শেক্সপিয়ারের যে একটা সনেট আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। তারপরে জন ডনের দ্য গুড মরো, জর্জ হার্বার্টের ভার্চু, আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, অনলি ক্যান্টোস 1 and 2, উইলিয়াম ব্লেকের দ্য টাইগার অ্যান্ড দ্য ল্যাম্প, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিংটন অ্যাবি, আর এস.টি. গুডরিচের খ্রিস্টাবেল। দেখো এর মধ্যে লাভিং ইন ট্রুথ, দ্য গুড মরো, তারপর দ্য রেপ অফ দ্য লক, দ্য টাইগার, দ্য ল্যাম্প, টিংটন অ্যাবি, খ্রিস্টাবেল, এগুলো সবই তোমাদের পড়া। আমি ঠিক বলছি তো? এগুলো এই পোয়েমস গুলো প্রত্যেকটাই তোমাদের পড়া। এগুলো আমরা মানে গ্রাজুয়েশন থেকে মানে শুরু করে অনেকবার আমরা হয়তো এগুলো পড়ে এসেছি। যেগুলো পড়া নেই সেগুলো পড়তেও আমার মনে হয় না বেশি সময় লাগবে। সেগুলো তোমার কাছে যদি টেক্সট থাকে সেখান থেকে কালেক্ট করে পড়লে, বা গুগল তো রয়েছেই, অনলাইন তো রয়েছেই, সেখান থেকে কালেক্ট করে যদি পড়লে তাহলে তো খুবই মানে ইজিলি অ্যাভেলেবল যদি বলি। পড়তেও তোমার কাছে সুবিধা, এবং সেটা তোমার মানে আমার মনে হয় না খুব বেশি মানে জটিল কিছু, যে বুঝতে একদম পারা যাচ্ছে না তার জন্য আমাকে অনেক দিন সময় লেগে গেল, এরকম কিন্তু হবে না। এবং তার থেকেও বড় কথা যে প্রত্যেকটা পোয়েম তোমাদেরকে ক্লাসে ধরে ধরে পড়ানো হবে, কেননা কোনো পোয়েমই খুব বেশি এমন কিছু লেন্দি নয় যে কমপ্লিট করা যাবে না। সেখানেও তোমরা আরেকবার ভালো করে বোঝার, এবং তোমাদের পড়ে নিজেরা যখন বাড়িতে পড়েছো সেই সময় যদি কোনো কোশ্চেন গ্রো করেছে বা কোনো ডাউটস গ্রো করেছে, সেগুলো কিন্তু তখন ক্লাসে তোমরা ক্লিয়ার করে নিতে পারবে। তাই পোয়েট্রির দিকটা বোথ আমি কিন্তু 9-10 এবং 11-12 আমি কিন্তু বলবো তোমরা অনেকটাই অ্যাডভান্টেজের দিকে থাকতে পারো, যারা পড়াশোনা মানে করে এসেছো এবং প্রত্যেকটা পোয়েমস তোমরা পড়েছো, একবার দুবার তিনবার হলেও পড়েছো, তা বা তোমরা জানো কিভাবে পোয়েমস পড়তে হয়, তারা কিন্তু অনেকটাই কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজের দিকে থাকবে। ঠিক আছে, পোয়েট্রিটা নিয়ে কিন্তু খুব বেশি চিন্তা বা টেনশন করার কিন্তু ব্যাপার নয়। বেশ, এবার আসি আরেকটা ক্ষেত্রে, কারণ আমরা জানি যে আরো রয়েছে। এস.টি. কোলরিজের কুবলা খান রয়েছে, পি.বি. শেলির আরো দুটো পোয়েম রয়েছে, যে দুটো পোয়েম 9-10-এও রয়েছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আর টু এ স্কাইলার্ক। কিটসের ক্ষেত্রেও তাই, নাইটিঙ্গেল, অটম। তারপর টেনিসনের ইউলিসিস, ব্রাউনিং এর মাই লাস্ট টাচেস, ডব্লিউ.বি. ইয়েটস এর দা ওই সেম দেখো যে দুটো আছে, আর টি.এস. ইলিয়টের হলো ম্যান রয়েছে। ঠিক আছে, এইগুলো যখনই তুমি 9-10 এর জন্য পড়বে, এগুলো তোমার পড়া হয়ে যাচ্ছে। যে পোয়েমস গুলো মনে হবে যে আমার কাছে একদম অচেনা, আমি এটাকে পড়িনি, না আমি শুনিনি, জানতামই না যে টি.এস. এলিয়ট এরকম কোনো পোয়েম লিখেছে, সেগুলো তোমাদেরকে অতি শীঘ্র টেক্সট জোগাড় করে বা নেট থেকে কালেক্ট করে কিন্তু পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তারপর যখন ক্লাসে একবার করে পড়ানো হবে, তখনও তোমরা কিন্তু পোয়েমসটাকে বলা যেতে পারে যে তোমাদেরও আরেকবার পড়া হয়ে যাবে। বেশ, বাকি যে মানে যেহেতু 11-12 এর পোয়েট্রির দিকটা একটু ভারী রয়েছে, কেন ভারী থাকলেও কিন্তু খুব বেশি কঠিন কিন্তু নয়, তাই এইগুলো শেষ করতে বা পড়ে কমপ্লিট করতে, এক্সেপ্ট যদি বলি দ্য রেপ অফ দ্য লক, রেপ অফ দ্য আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক তুলনামূলকভাবে একটু কঠিন বা জটিল। ক্যান্টো 1 এবং 2 যদিও স্টোরি আমাদের সবারই জানা, ভাষাগুলো কঠিন লাগতে পারে, সেন্টেন্সের মিনিং তোমাদের কাছে একটু মানে সহজ মনে নাও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই সামারির সাহায্য নিতে হবে, আমাদেরকে ওয়ার্ড নোটস এর সাহায্য নিতে হবে, যে কোন ওয়ার্ডটার কি মিনিং। ঠিক আছে, এবং দেখতে হবে ওই প্রিভিয়াস ইয়ার এর সাহায্য নিতে হবে, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা এসেছিল, তার সাথে রেপ অফ দ্য লক থেকে কারেন্ট কিছু এমসিকিউ বা কোশ্চেন আনসার কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। যদি মনে হচ্ছে যে হ্যাঁ
পড়েও মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না ম্যাডাম, ওইটা নিয়ে কি করব। আমি বলবো খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, কেননা এতগুলো পোয়েমস রয়েছে, তার মধ্যে ওই একটি পোয়েম যদি খুব বেশি লেন্থি মনে হয় এবং টাফ মনে হয়, তাহলে সেটাকে একটু সামারি পড়ে, অবশ্যই পড়বে সেটা, কিন্তু সামারি পড়ে এবং কোন কোন ক্যারেক্টার বা তাদের কথা, মানে আমরা জানি এখানে যে সিল্পস রয়েছে, নিমস রয়েছে, তো তারা কি জন্য বিখ্যাত, তারা কি করেছিল, তারা কি বলেছিল, কি ঘটেছিল, কোথায় কি ঘটেছিল, এইগুলো মেন মেন কিছু ইস্যুস গুলো কিন্তু আমাদেরকে অতি অবশ্যই পড়ে যেতে হবে। বাকি ক্রিস্টাবেল, তারপরে ইউলিসিস, লাস্ট টাচেস, তারপরে ও টু দ্য ওয়েস্ট উইন্ড, ক্রিস্টাবেলের সঙ্গে কুবলা খাঁ, এগুলো সবই কিন্তু গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনে আশা করি তোমাদের পড়া রয়েছে। এবং এই পোয়েমস গুলো এতটাই ভালো পোয়েমস, ভালো পোয়েমস মানে কি না, পড়তে এত ভালো লাগবে, এতই একটা মানে যেহেতু সুপার ন্যাচারাল এলিমেন্টস রয়েছে, তাই মানে একটা ফিল গুড টাইপের এবং একটা ইন্টারেস্টিং কিছু দিকে আমার মনে হয় আমাদের প্রত্যেককে ধাবিত করে নিয়ে যায়, যেখানে অটোমেটিক পড়তে পড়তে আমাদের একটা ইন্টারেস্ট গ্রো করে। তাই যেহেতু এগুলো সেই ধরনের, আমি মানে শুধুমাত্র কুবলা খাঁ বা ক্রিস্টাবেল বলবো না, প্রত্যেকটা পোয়েমসে যেগুলো রয়েছে, এর আগেও যেগুলো রয়েছে, প্রত্যেকটা পোয়েমসই কিন্তু আমার মনে হয় তোমরা প্রায়ই মানে 1-2 বার বা 3 বার করে পড়েছো, এবং আবার যখনই পড়বে তোমরা আশা করি এগুলো থেকে প্রশ্ন কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, এবার আসা যাক শর্ট স্টোরির ক্ষেত্রে। শর্ট স্টোরির ক্ষেত্রে কি রয়েছে, কনরাড আর সমারসেট মকমটা বাদ দিয়ে যে দুটো, আরো দুটো নতুন যদি বলি, তাহলে হচ্ছে জেমস জয়েসের দ্য অ্যারাবি আর ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই। এই দুটো শর্ট স্টোরিও কিন্তু খুব বেশি লেন্দি নয়, পড়ে ফেলা যায় বাড়িতে, এবং চেষ্টা করবে অবশ্যই টেক্সট ধরে ধরে পড়ার। কেন না, এখানেও কিন্তু ভাষা প্রয়োগ এমন মানের রয়েছে যেখানে মনে হতে পারে যে লেখক বা লেখিকা কি বলতে চেয়েছে ক্লিয়ার হচ্ছে না, সেখানে কিন্তু অবশ্যই ওই যে বললাম কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ড নোটসে আমাদের সাহায্য নিতে হবে এবং ডিকশনারির সাহায্য নিতে হবে। এবং ওই প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আবারও যেটা বলার, যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। ঠিক আছে, নেক্সট আসি এসের ক্ষেত্রে। এসেতে কি আছে, এসেতে চার্লস ল্যামেরই ওই দ্য ড্রিম চিলড্রেন রয়েছে, আরেকটা কি রয়েছে, দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান। এটা মনে হতে পারে যে ম্যাডাম আমাদের এটা পড়া নেই বা পড়িনি এর আগে। ঠিক আছে, এটা ওই ড্রিম চিলড্রেনের মানে বলা যেতে পারে ড্রিম চিলড্রেন যেমন তার একটা অন্যতম উল্লেখযোগ্য লেখা, তার সেই মানেরই আরেকটা অন্যতম উল্লেখযোগ্য লেখা হচ্ছে এটি। তাই এটি কিন্তু অবশ্যই আমাদেরকে তো না পড়ে উপায় নেই, অবশ্যই আমাদেরকে এটা পড়তে হবে। ঠিক আছে, আর রয়েছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। অফ স্টাডিজ আশা করি সবারই তোমরা পড়েছো। আর জর্জ বার্নার্ড শয়ের ফ্রিডম, ফ্রিডমটাও আমার মনে হয় পড়া রয়েছে, কেননা ওই যে আমরা আমাদের গ্রাজুয়েশনে এসে এবং শর্ট স্টোরিজ যে পড়েছি সেখানেও কিন্তু এটি ছিল। ঠিক আছে, যেগুলো ছিল সেগুলো আমার মনে হয় একটা করে প্লাস পয়েন্ট, এবং তোমাদের কাছে যে টেক্সট বুক গুলো রয়েছে আমার মনে হয় ধুলো ঝেড়ে পড়ে একটু ভালো করে বের করে পাশে রেখে সেগুলো একবার করে পড়তে শুরু করে দাও, কেননা ওই যে সময় খুব কম, যেটা পড়া নেই সেটা পড়ানো হবে ক্লাসে ভালো করে। যদি নিজেরা জোগাড় করে পড়তে পারো তো ভালো, কিন্তু বুঝতে না পারলে আমরা আছি, আমরা তোমাদেরকে ভালোভাবে গাইড করে দেবো। এবং শুধু তো পড়ানো বা গাইড করানো, তার সঙ্গে সঙ্গে কি কি প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য এমসিকিউ কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। এবার আসি ড্রামার ক্ষেত্রে, যেই পোর্শনটা নিয়ে আমার মনে হয় কম বেশি প্রত্যেক ক্যান্ডিডেটসদেরই মনে একটা ভয় কাজ করছে, যে ড্রামা থেকে প্রশ্ন এলে কিভাবে অ্যাটেম্প করব। কেন না, ড্রামা অনেক ক্যান্ডিডেটসই আছে যারা একটু টেক্সট পড়াটাকে স্কিপ করতে চাইছে। এবার দেখো, স্কিপ করা মানে নিজের মূর্খামি অবশ্যই, কিন্তু যেহেতু আমাদের কাছে হাতের সময় বেশ কম, তাই হতে পারে যে কোনো একটি ড্রামা বা কোনো দুটি ড্রামা হয়তো আমি থরলি করতে পারলাম না, সেক্ষেত্রে কি করণীয় তার আগে আমরা জেনে নিই যে কি কি রয়েছে। একটা তো আর্মস এন্ড দ্য ম্যানের কথা হলো, তারপরে আছে ম্যাকবেথ, আর একটা আছে রাইডার্স টু দ্য সি, আর সি স্টুপস টু কনকিউর। এখানে প্রথম এবং শেষ ড্রামাটি বাদ দিয়ে, কারণ আমি বললাম যেহেতু ওই যে মাদ্রাসার প্রসঙ্গ টেনেই, যে হতে পারে অনেক ক্যান্ডিডেটসই পড়ে নিয়েছো তোমরা, ম্যাকবেথের ক্ষেত্রেও কিন্তু খুব সত্যি, এবং যেহেতু ম্যাকবেথ এবং রাইডার্স টু দ্য সি দুটোই আমরা আমাদের গ্র্যাজুয়েশনে পড়েছি, তবুও আমি বলবো ম্যাকবেথ শেক্সপিয়ারের
খুবই খুবই মানে মানে আমি ঠিক মানে হয়তো বোঝাতে পারবো না কতটা ইম্পর্টেন্ট একটা টপিক এবং ড্রামা, যেখান থেকে কিন্তু প্রশ্ন মানে আহ কোনো টু দা পয়েন্ট কিন্তু বা খুব কমন এরকম আসবেই কিন্তু বলা যায় না, মানে আগে থেকে তো বলে দেওয়া যায় না, কেননা এতটাই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ক। ম্যাকবেথ থেকে কিন্তু ম্যাকবেথটা চেষ্টা করবে একটু বড় হয়তো, কিন্তু পড়তে যেহেতু এত ভালো লাগে তাই চেষ্টা করবে একটু টেক্সটটা পড়ে নেওয়া, সময় লাগলে লাগুক, আস্তে আস্তে ধাপে ধাপে একটা একটা করে অ্যাক্ট শেষ করে কিন্তু পড়ে ফেলার চেষ্টা করবে। রাইডার্স টু দ্য সিটা আমার মনে হয় পড়ে ফেলা যায়, কেননা ওটাও কিন্তু খুব বেশি লেন্দি নয়। আর যেহেতু গল্প আমাদের জানা, তাই আশা করি একবার শুরু করলে কিন্তু ড্রামাটি শেষ করতে খুব বেশি সময় লাগার কিন্তু কথা নয়। ঠিক আছে, সরি। আচ্ছা, এই গেল ড্রামার কথা। এখানে 11-12 এর ক্ষেত্রে মানে অ্যাডিশন কি হচ্ছে না, আরো দুটো মানে ড্রামা কিন্তু অ্যাড হচ্ছে। তাই এবার মনে হতে পারে যে হ্যাঁ মানে এর সঙ্গে আমরা কিভাবে এটাকে শেষ করব, বা এতগুলো পোয়েমস রয়েছে, আরো দুটো নতুন নতুন এসে রয়েছে, শর্ট স্টোরি রয়েছে, এসে রয়েছে, তার সঙ্গে আবার এত মানে বড় আপাত দৃষ্টিতে দেখে যদি মনে হয় বড়, ওই যে সিজ টু কনকিউরটা একটু বড়, হ্যাঁ তো কিভাবে শেষ করব। আনসান দ্য ম্যানের ক্ষেত্রেও তাই, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ড্রামাই এত ভালো এবং পড়ে এতটাই মজা আসে, সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ যদিও কখনো হয়তো পড়েছো বা হয়তো এক্স্যাক্টলি হয়তো মনে নেই, কিছু কিছু ক্যারেক্টার্স এর নামই শুধু হয়তো মনে আছে, বা হয়তো খালি গল্পটা মনে আছে, ডিটেলিং এর দিকে একটু বেশি জোর দিতে হবে। কোথায় কোন ঘটনাটি ঘটেছিল, আহ কে কত বছর বয়সী সোলজার, কোন উইচ কি বলেছিল, কোন উইচ কি অভিশাপ দিয়েছিল, ঠিক আছে, মানে এই যে ডায়লগস এর উপর বেশি ফোকাস করা এবং ক্যারেক্টার্স এর ডিটেলিং এর উপর বেশি করে আমরা কিন্তু ফোকাস করব, ঠিক আছে। ক্লাসেও তোমাদের সেই দিকগুলোকে ধরে ধরেই কিন্তু পড়ানো হবে। ওই যে স্যার বললেন যে কিভাবে এতটা কম সময়ে আমরা আমাদেরকে এই পরীক্ষার জন্য প্রিপেয়ার করব, সব সময় প্রত্যেকটা ক্লাসে এটা মনে রেখেই তোমাদেরকে পড়ানো হবে যে তোমরা যাতে এত ভাস্ট সিলেবাসের মাঝখানে কিভাবে কোশ্চেন কমন পেতে পারো, সেই ধরনের স্টাডি ম্যাটেরিয়াল প্লাস এমসিকিউ প্লাস টেস্ট সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার করা হবে, ঠিক আছে। এবার আসা যাক নোভেল। ওই যে নোভেলের কথা বললাম, নোভেল কি কি রয়েছে, চার্লস ডিকেন্সের ডেভিড কপারফিল্ড, জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এবার এই দুটোর মধ্যে প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা এতটাই ফেমাস, সেটা মানে টেলিভিশনের মানে ভার্সনই হোক কি সিনেমাটিক ভার্সনই হোক, হ্যাঁ, আর যারা যারা নোভেলটা পড়ে রেখেছো তাদের জন্য তো খুবই ভালো। তো প্রাইড এন্ড প্রেজুডিসটা কিন্তু প্রায় বলা যেতে পারে কমন একটা নোভেল, সেটা কিন্তু পড়ে কমপ্লিট করাই যায়। ডেভিড কপারফিল্ডটা চার্লস মানে ডিকেন্সের অন্যতম একটা সেরা বলা যেতে পারে নোভেল। এটাও কিন্তু মানে আজকাল যদি তোমরা সিবিএসসি বা আইসিএসসি স্কুলগুলোর সিলেবাস ফলো করো তাহলে দেখবে আমরা যেটা আমাদের গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে পড়েছি, সেটা জেন অস্টনের নোভেলসই হোক বা ড্রামাই হোক, ম্যাকবেথই হোক, হ্যাঁ, ওরা কিন্তু ওদের ওই 11, 12, 9, 10 ওই সময় ওরা এগুলো পড়েছে। সিবিএসসি বা আইসিএসসি আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, 9, 10 বা 11 এর কোনো একটা ক্লাসের সিলেবাসে কিন্তু এই চার্লস ডিকেন্সনের ডেভিড কপারফিল্ড পড়ানো হয়। তাহলে বুঝতে পারছো যে ওরা কতটা এগিয়ে রয়েছে, এবং যারা যারা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যান্ডিডেটস রয়েছে তারা কিন্তু সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তারা অনেকটাই এগিয়ে রয়েছে, কিন্তু সেদিকটা আমাদের ভাবলে চলবে না, আমাদেরকে এখন নিজেদেরকে এগোতে হবে। তাই নিজেদেরকে এগোনোর ক্ষেত্রে কি করতে হবে, যদি মনে হচ্ছে যে ম্যাডাম এখন ডেভিড কপারফিল্ড অত বড় নোবেল আমার পড়ার অত সময় নেই, কি করে পড়বো, তাহলে অবশ্যই সামারি পড়বে, সর্বপ্রথম সামারি পড়বে, গল্পটা জানবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন ধরে ধরে আদার স্টেটের পরীক্ষাতে ডেভিড কপারফিল্ড থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল সেই সব প্রশ্ন জোগাড় করে কিন্তু প্রিপেয়ার করতে হবে, ইন কেস যদি টেক্সটটা থরলি কমপ্লিট করে না করতে পারো। দেখো খাটতে হবে, টাইম কম বলে আমি যেমন তেমন করে সিলেবাস শেষ করে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে গেলাম, এটা কিন্তু হবে না।
পারবে না, ঠিক আছে, নট পসিবল। মানে কোনো এটা আমরা একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে দিচ্ছি, আমরা কিন্তু কোনো শর্টকাট দিতে পারি না, এবং শর্টকাট ফলো করে কিন্তু কেউ কোনোদিন সফলও হয়নি আজ অব্দি। 2016 সালে যারা প্রকৃত যোগ্য ছিল, যারা প্রকৃত পরীক্ষা দিয়ে খেটে খুঁটে পড়াশোনা করে চাকরিটি পেয়েছিল, তারা কিন্তু দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করেই কিন্তু তারা ভালো, মানে রীতিমতো ভালো পরীক্ষা দিয়ে তারা চাকরিটা কিন্তু পেয়েছিল। তাই তোমরা যারা আজকে রয়েছে এখানে নতুন যারা ক্যান্ডিডেটস, তারা যারা যখন এই চাকরিটাকে পেতে চাইছো, হাতের মানে নাগালের মধ্যে আনতে চাইছো, তখন কিন্তু খাটতে হবে, মানে রীতিমতো খাটতে হবে। এই 3 মাস সব কিছু ভুলে যেতে হবে। কোনো অনুষ্ঠান, কোনো ফাংশন, কোনো পুজো, কোনো পার্বণ, কোনো ঘুরতে যাওয়া, খাওয়া, মানে বন্ধুদের সঙ্গে আড্ডা, টিভি সিরিয়াল সিরিজ সব কিছু ভুলে গিয়ে কিন্তু শুধুমাত্র ওই সিলেবাস, পোয়েট্রি, ড্রামা, নোভেল এর দিকে কিন্তু পড়ে থাকতে হবে। চেষ্টা করবে যে যে সেটার পোয়েমস হোক, ড্রামা হোক, শর্ট স্টোরি, এসে হোক বা নোভেলই হোক, যেগুলো তোমাদের পড়ার রয়েছে, মানে অলরেডি তোমাদের পড়ার রয়েছে, সেগুলো আগে পড়ে একবার রিভাইজ দিয়ে দেওয়ার। তারপর যেগুলো নতুন, যেগুলো পড়া হয়নি এতদিন, বা যেগুলো প্রথমবার পড়ছো, সেগুলো কিন্তু সাইড বাই সাইড আস্তে আস্তে একটু 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 করে পড়ার চেষ্টা করবে, বা সর্বপ্রথম সামারি গুলো পড়ে রাখবে, সিনপসিস গুলো জেনে রাখবে। ঠিক আছে, এবার আসা যাক গ্রামারে। গ্রামারে কি আছে? বেসিক গ্রামাটিক্যাল টার্মস আছে, ঠিক আছে, আর ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ ওই 9-10 এর সিলেবাসের মতনই রয়েছে। জয়নিং অফ সেন্টেন্সেস রয়েছে, স্প্লিটিং নেই, শুধু জয়নিংটা রয়েছে। রিটোরিক্যাল ডিভাইসেস, এগুলো কিন্তু আমরা আমাদের গ্রাজুয়েশনে পড়েছি। আর আছে প্রসোডি। তাই ওই গ্রাজুয়েশনের যদি তোমাদের কাছে এখনো সেই খাতা হোক, বই হোক, নোটস থেকে থাকে, সেগুলো কিন্তু ঝেড়ে ঝুড়ে সব বের করো এবং পড়তে শুরু করো। রিটোরিক্যাল ডিভাইসেস আমরা জানি যে টার্মস গুলো থাকে, বা যে ডিভাইস গুলো থাকে যেগুলো ইউজ করা হয়, সেগুলো নিয়ে, সেগুলোর উপর কিন্তু প্রশ্ন আসতে পারে। সেটা ডেফিনেশন বেসড হোক, যেহেতু এমসিকিউ টাইপ অফ প্রশ্ন, তাই সেখান থেকে কিন্তু কোনো একটা ওয়ার্কস, কোনো একটা লেখা তুলে তোমাদেরকে প্রশ্ন করা হলো যে এটা কোন ডিভাইসের কথা বলা হচ্ছে। ঠিক আছে, প্রসিডি তোমাকে হয়তো আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন প্রসিডির আন্ডারে পড়ছে। তো এরকম প্রশ্ন কিন্তু গ্রামারের ক্ষেত্রে কিন্তু আসবে। দেখে হয়তো মনে হচ্ছে যে 9-10 এর তুলনায় 11-12 আমাদের গ্রামারের সিলেবাসটা একটু ছোট্ট, কিন্তু যখন তোমরা পড়তে বসবে এবং প্র্যাকটিস করতে বসবে, তখন দেখবে যে কতটা ফাস্ট, এবং এটার কোনো শেষ নেই। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার মনে হবে যে আরো প্র্যাকটিস করলে ভালো হতো, বা আরো প্র্যাকটিস করা বাকি আছে। তাই এর ক্ষেত্রেও আমি বলবো এই রিটোরিক্যাল ডিভাইসেস এবং প্রসোডিটা বাদ দিয়ে বাকি যে 3টে টপিক রয়েছে, এর ক্ষেত্রেও বাকি কম্পিটিটিভ পরীক্ষার ইংলিশ গ্রামারের সাহায্য নাও, সেগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মধ্যে থাকো, এগুলো তোমাকে প্রচুর পরিমাণে হেল্প করতে চলেছে। ঠিক আছে, বেশ, এবার আসি রুটিন বা শিডিউলের কথায়। আমি তো এতক্ষণ এত কথা বললাম, এই করতে হবে, ওই করতে হবে, বা করো, কি করে করবে? দেখো, যদি আমি টাইমটাও যদি ভাগ করে দিই তোমাদের কাছে, তাহলে বলি সারাদিনের টাইমটাকে কিছুটা কয়েকটা স্লটে ভাগ করতে হবে আমাদের। ঠিক আছে, যারা কোনো মানে যারা বাড়িতে রয়েছো, একদম বাড়িতে থেকে জাস্ট পড়াশোনা করছো, তাদের কাছে তো এটা অনেকটাই সুবিধা, তারা অনেকখানি সময় পাবে, তাই তারা কিন্তু নিজেকে ভালো করে প্রিপেয়ার করতে পারবে। যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছো, পার্ট টাইম হোক, ফুল টাইম হোক, তাদের জন্য একটু কঠিন। তাদেরকে কিন্তু অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে যে সময়টুকু পাবে, যে ব্রেকটা পাবে, বা রাতের দিকটা বাড়ি ফিরে সন্ধ্যেটা, রাতটা কিন্তু কাজে লাগাতে হবে। নো ম্যাটার তুমি কত টায়ার্ড থাকছো, কতটা এক্সস্টেড থাকছো, এগুলো কিন্তু তখন ভাবলে চলবে না, ইফ ইউ ওয়ান্ট টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি। ঠিক আছে, তাই সেই হিসেবে কিন্তু তোমাদেরকে রুটিনটা বানাতে হবে, সেট করতে হবে। তো প্রথমে শুরু করতে পারো, দিনটা শুরুই করতে পারো কিছু এমসিকিউ প্র্যাকটিস করে। ঠিক আছে, আমি প্রথমেই একদম পোয়েট্রি, ড্রামা নিয়ে, টেক্সট নিয়ে বসে করতে বলছি না। আমি প্রথমে বলছি একটু ফ্রেশ মাইন্ড নিয়ে উঠে কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করো। হতে পারে সেটা পোয়েট্রির হোক, ড্রামা হোক। আগের দিন যদি পোয়েট্রি করেছো, পরের দিন ড্রামা করো, তারপরের দিন এসে করো, তারপরের দিন শর্ট স্টোরি করো, এইভাবে ভাগ করে নাও। হলো, এমসিকিউ প্র্যাকটিস করলে তারপরে টেক্সট পড়া শুরু করো। ঠিক আছে, কোনো পোয়েমস যেটা ডিভাইস দেওয়া হয়নি,
করো। কোনো ড্রামা আগের দিন হয়তো ওই একটা কমপ্লিট করেছো, আজকে এই একটা কমপ্লিট করো। নোভেলের এইটুকু কোশ্চেন পড়া হয়েছিল, আজকে চেষ্টা করো পড়ে ফেলে শেষ করে দেওয়া। তার জন্য যতটা সময় যদি একটু এক্সট্রা লাগে, বেশি লাগে তো লাগুক, ঠিক আছে। তারপরে কি করবে, স্টাডি ম্যাটেরিয়ালস পড়ো। আমরা আমাদের সেন্টার থেকে যে স্টাডি ম্যাটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করবো, সেই স্টাডি ম্যাটেরিয়াল গুলো পড়াশোনা করো। তারপরে দুপুরের দিকটা একটু ব্রেক নিয়ে, একটু রেস্ট নিয়ে আবার বিকেলে উঠে গ্রামার করো। গ্রামার পড়ো, আগে পড়াশোনা করো, আগে টপিক গুলো ধরে ধরে পড়াশোনা করো, তারপর প্র্যাকটিসে যাও। প্র্যাকটিসের জন্য সন্ধ্যাটা রাখলে, শুধুমাত্র গ্রামার প্র্যাকটিস করলে, ঠিক আছে। তারপরে ঠিক রাতের বেলায় খাওয়া দাওয়া করার আগে বা খাওয়া দাওয়া করার পরে রাইটিং প্র্যাকটিস করো, না দেখে লেখার প্র্যাকটিস করো। কোনো একটা টপিক তুমি আগে পড়ো, থরলি ইংলিশে পড়ো। দেখো এখন তো আর হাতে সেইটুকু সময় নেই যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা ইংলিশ নিউজ পেপার ফলো করো। ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে সব থেকে বেস্ট ম্যাটেরিয়াল বা বেস্ট সাপোর্ট হচ্ছে ইংলিশ নিউজ পেপার ফলো করা বা পড়া। ওখানে এত ভ্যারাইটি অফ টপিকস থাকে, এত সুন্দর সুন্দর ওয়ার্ড নোটস থাকে, ওয়ার্ড কালেকশন থাকে, যেখান থেকে কিন্তু স্টুডেন্টরা চাইলে শিখতে পারে অনেক কিছু। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম, তার মধ্যেও যদি পারো তো দা টেলিগ্রাফ বা হিন্দু, ঠিক আছে, এইগুলো একটু জোগাড় করে কি কি টপিক মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট, বা কোনো বই থেকে যদি কোনো বাজার চলতি বই কিনে থাকো, সেখানে যদি কোনো একটা টপিক তুমি পাও, সেটা ভালো করে আগে পড়বে। মুখস্থ করবে না, একদম একটু মুখস্থ করবে না, কারণ মুখস্থ করে কোনো লাভ হবে না। সেন্টারে গিয়ে তোমার হুবহু তুমি যে নামাতে পারবে এটা তুমি নিজেও তুমি জানো, গ্যারান্টি, মানে তুমি নিজেও সেটা করতে পারবে না। তাই বুঝে ভালো করে পড়ে যাও, পয়েন্টস গুলো মনে রেখে যাও যে হ্যাঁ এই লেখাটার এই এই পয়েন্টস আমাকে এই এই লিখতে হবে। চেষ্টা করবে যেন টেন্স ভুল না হয়, গ্রামারের দিকটা একটু ভালো করে জোর দেবে, আর স্পেলিং এর দিকটাও খেয়াল রাখবে। এবার পড়ে পড়ে খাতা বন্ধ করে বা বই বন্ধ করে নিজের মতন করে একটা খাতাতে লেখা প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার তুমি সারা রাত সময় পেলে, সারা রাত কি করলে, কোনো একটা নতুন পোয়েম শুরু করলে, পড়লে, বা কোনো একটা নতুন এসে তুমি কালেক্ট করেছো সেটা তুমি কমপ্লিট করলে পড়া, বা ড্রামাটাই শেষ করলে বা নোভেলটা শেষ করলে। বা তারপরও যদি তোমার হাতে সময় বেঁচে থাকে বা মনে হচ্ছে যে না আজ পড়তে ইচ্ছা করছে না, টেক্সট পড়তে ইচ্ছা করছে না, বা এটা পড়তে ইচ্ছা করছে না, তাহলে কোশ্চেন অ্যান্সার গুলো পড়ো, পড়াশোনা করো। কোশ্চেন অ্যান্সার মানে এমসিকিউ নয়, কিন্তু কোশ্চেন অ্যান্সার বলতে যেটা দেখবে 1 মার্কস বা 2 মার্কস এর যে কোশ্চেন গুলো হয়, সেই কোশ্চেন গুলো পড়ো, ঠিক আছে। এইভাবে কিন্তু সকাল থেকে মাঝরাত, আমি কিন্তু মাঝরাত বলছি, পুরো রাত নয়, অবশ্যই রেস্ট দরকার, ঘুম দরকার, ভালো খাওয়া দাওয়া দরকার। কেননা নিজেকে ভালো রাখতে হবে, ঠিক রাখতে হবে, ফিট রাখতে হবে, না হলে কিন্তু প্রিপারেশন ভালো করে করতে পারবে না। প্রিপারেশন ভালো না হলে পরীক্ষাও ভালো হবে না, তাই ঘুমটাও দরকার, ঠিক আছে। মাঝরাত অব্দি একটা শিডিউল করে, একটা রুটিন করে চলো। আশা করি পরীক্ষা অব্দি একটা লেভেলে তুমি কিন্তু পৌঁছে যাবে, যদি তুমি রুটিনটাকে কনসিস্টেন্ট ভাবে ফলো করতে পারো। বা রুটিন বা শিডিউল কনসিস্টেন্ট হওয়াটা খুব দরকার। আমি একদিন 7 দিন পড়লাম, পরের দিন আর পড়তে ভালো লাগছে না, আমি সিনেমা দেখতে চলে গেলাম, বা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে গেলাম, বা বন্ধুর বাড়িতে দেখা করতে চলে গেলাম, সেটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, সেগুলো করতে হবে, সেগুলো লাইফের পার্ট, কিন্তু একটু ভাবো, একটু মানে একটু চিন্তা করো যে হ্যাঁ এই 3 মাসের পর তো আমি চাইলে করতেই পারবো। 3 মাস একটু নিজেকে এগুলো থেকে একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করো, ঠিক আছে। বাইরে প্রচুর মানে কি বলবো, তোমার দৃষ্টি আকর্ষণ করার জিনিস রয়েছে। এবার নিজেকে কন্ট্রোল তুমি কিভাবে করবে সেটাকে কিন্তু নিজেকে ডিসাইড করতে হবে, ঠিক আছে। তো আমি মোটামুটি চেষ্টা করলাম একটা রুটিন তোমাদেরকে প্রোভাইড করার, যেখানে তোমরা চাইলে ফলো করতে পারো। বা যদি মনে হচ্ছে যে না আমি দিনের শুরুটা এমসিকিউ দিয়ে করবো না ম্যাডাম, আমি পড়বো, আমি একটা কোনো নতুন পোয়েমসি পড়ে শুরু করব, বা কোনো একটা পোয়েম আমার অনেকদিন আগে পড়া ছিল, অনেকদিন হয়ে গেছে পড়া হয়নি, ওইটা আমি রিভিশন দেবো, বা আমি ড্রামার এই পোর্শনটা রিভিশন দেবো, বা ড্রামারের এই নোটসটা আমি মুখস্থ করবো, তাহলে সেটাও করতে, ঠিক আছে। কিন্তু একটা টপিকই সারাদিন ধরে পড়ে যেও না, বা একটা জিনিস নিয়েই সারাদিন ধরে কিন্তু পড়ে থেকো না, তাহলে কিন্তু বাকি দিকগুলো নেগলেক্ট হতে শুরু করবে। ভাগ করবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা ধরে করতে পারো, 1.5 ঘন্টা ধরে করতে পারো, বা মিনিমাম 1 ঘন্টা ধরে করতে পারো। এরকম করে টপিক ওয়াইজ ভাগ করে কিন্তু আস্তে আস্তে করে এক একটা পোয়েট্রি, শর্ট স্টোরি, এসে, ড্রামা, এগুলো ধরে ধরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং সেগুলোকে কমপ্লিট করতে হবে।
ঠিক আছে, বেশ। এই গেল স্টাডি প্ল্যানের কথা। এবার আমি এখানে কিছু মানে বুকসের নাম তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। তার মধ্যে দেখো একটা তো খুবই চেনাশোনা, সেটা মানে একদম চেনা, সেটা হচ্ছে ওই যেটা মানে দেখতেই পাচ্ছ ইংলিশ টিচার্স এক্সামিনেশনে যে রবীন কুমার দাসের, ঠিক আছে। এই বইটার মধ্যে কিন্তু টেক্সটও দেওয়া রয়েছে, একটা খুব ভালো পয়েন্ট যেটা বইটার ক্ষেত্রে। এই বইটাতে টেক্সট দেওয়া রয়েছে, এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, ওয়ার্ড নোটস দেওয়া রয়েছে, কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, শেষে এমসিকিউ দেওয়া রয়েছে, মানে একদম পরীক্ষার ধাঁচের এমসিকিউ দেওয়া রয়েছে, ঠিক আছে। গ্রামারও রয়েছে, গ্রামারও একদম আগে পুরো নোটস দেওয়া রয়েছে, কি কাকে কি বলে, ডেফিনেশন, এক্সাম্পলস, তারপরে কিন্তু প্র্যাকটিস করার জন্য এমসিকিউ রয়েছে, ঠিক আছে। তাই এটা একটা খুব ভালো, মানে ভালো একটা বই। আচ্ছা, আরেকটা দেখো এসএলএসটি ইংলিশ 9-10 লেভেলের, ডক্টর মোহাম্মদ নিজারুদ্দিন ইসলামের, ঠিক আছে, অ্যাচিভার্স চয়েস মানে পাবলিশিং হাউস। তো এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন এখানে রয়েছে, এবং বেশ কিছু আপডেটেড গ্রামার এবং ইউসেজ, তার সঙ্গে স্যাম্পল কোশ্চেন্স রয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু যথেষ্ট ভালো একটা বই, বেশ। তো এটাও চাইলে তোমরা ফলো করতে পারো। আচ্ছা, এছাড়া কিন্তু দেখো বই তো প্রচুর রয়েছে, ঠিক আছে। মানে তুমি যদি এখন কলেজ স্ট্রিটে যাও, তুমি যদি জিজ্ঞেস করো, তোমাকে কিন্তু ওরা প্রচুর অপশনস দিয়ে দেবে, কিন্তু তার মধ্যেও তোমাকে চেষ্টা করতে হবে যেটা বেস্ট বা যেটা মনে হচ্ছে তোমার কাছে যে তুমি পড়তে বেশ মানে তোমার ভালো লাগছে, এবং অনেক ম্যাটেরিয়ালস রয়েছে, ইজিলি তুমি মানে কম্প্রিহেন্সিবল, সেটা কিন্তু তুমি চাইলে চুজ করতে পারো। এবার তোমরা বলতে পারো, ম্যাডাম আর 3 মাস রয়েছে, 3 মাসের জন্য এতগুলো বই তো লাগার কথা, বা কিনে কি হবে, বেকার ওয়েস্ট হবে, বা পড়ার সময় পাবো না। দেখো সেটা মানে এটা সবাই আমরা বুঝতে পারছি যেহেতু সময়টা কম, কিন্তু ওই যে বললাম উঠে পড়ে লাগতে হবে। ওই উঠে পড়ে লাগার জন্য কিন্তু আমাদের কি দরকার, আমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট কিভাবে দরকার, শুধুমাত্র স্টাডি ম্যাটেরিয়াল বা তুমি নেট খাটলে সারাদিন আর এমসিকিউ প্র্যাকটিস করলে সেটা করলে তো সম্ভব নয়। আর কি করতে হবে, বুকস দরকার। বুকস ছাড়া কখনোই কিন্তু প্রিপারেশন কমপ্লিট হতে পারে না। তাই চেষ্টা করবে, আমি বলছি না যে প্রত্যেকটা বই কিনে, অনেকের এটাও হতে পারে যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও একটা ইস্যু, বলছি না যে প্রত্যেকটা বই দোকানে গিয়ে গিয়ে কিনে নিয়ে এসো, বা শুধুমাত্র এই বইগুলোই পড়ো, আমি সেটাও বলছি না। চেষ্টা করবে সাহায্য নিয়ে, মানে কিভাবে না, এই যে ওই রবীন কুমার দাসের বই পড়লাম, বা অ্যাচিভার্স চয়েসের যে বইটা পড়লাম, বা এই যে এখানে যেটা রয়েছে সেন আর সুন্দরমের, যে এটা কিন্তু মেনলি ফর প্র্যাকটিস, দেখবে প্রচুর প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে। খুব ভালো, মানে নিজেই মানে বাড়িতে বসে প্র্যাকটিস করার জন্য খুব ভালো একটা গাইড বুক। তাছাড়া আর কি, যে দিকটা একদম ওই যে বললাম নেগলেক্ট করলে চলবে না, যাদের কাছে এখনো অব্দি গ্রামারের ভালো কোনো বই নেই, তারা অতি শীঘ্র গ্রামারের ভালো একটা বই কিন্তু কালেক্ট করো। সেটা হতে পারে এই সরস্বতী পাবলিকেশনের অ্যাপ্লাইড ইংলিশের, বা সব থেকে ভালো যেটা আমি বলবো পিকে দে সরকারের একদম গ্রামার রয়েছে, কম্পোজিশন রয়েছে, ট্রান্সলেশন, যদিও ট্রান্সলেশন আমাদের লাগবে না, দরকার লাগবে না, কিন্তু ওই রাইটিং এর ক্ষেত্রে কিন্তু ট্রান্সলেশনও আমাদেরকে অনেকটা হেল্প করতে পারে। কম্পোজিশন যেহেতু রয়েছে এবং গ্রামার রয়েছে, তাই এটা কিন্তু খুবই ভালো একটা বই। চেষ্টা করবে এটার আপডেটেড ভার্সন যদি বাজারে পাও সেটা কিনে রাখার। এছাড়া প্রোজ পোয়েট্রি প্লের ক্ষেত্রে টেক্সট বুক কিছু একটা হায়ার সেকেন্ডারি, সেটাও আমি তোমাদেরকে মানে বলবো, সাজেস্ট করবো, যদি রাখতে পারো তো খুব ভালো, ঠিক আছে। আর এছাড়া কি, শ্রাবণী সান্যাল আর উৎপল মুখার্জির 9-10 এর কিছু একটা ইংলিশ গাইড বুক রয়েছে, যেটা যদি হাতে আমাদের সময় বেশি থাকতো তাহলে এটা খুবই ভালো একটা সোর্স হতে পারতো, কিন্তু যেহেতু সময় কম তাই উপায় নেই। তাই চেষ্টা মানে যদি তোমাদের অলরেডি কিনে থাকা থাকে, বা বাড়িতে থাকে, বা বন্ধু বান্ধবের কাছে থাকে, দাদা দিদিদের কাছে থাকে, তাহলে চেষ্টা করবে সেখান থেকে জোগাড় করে একটু পড়াশোনা করার, ঠিক আছে। আর জেনারেল ইংলিশের ক্ষেত্রেও এটা ওই যে বললাম সব ধরনের পরীক্ষার একটা প্র্যাকটিস সেটস, এমসিকিউ, মক টেস্টের মতন করে এখানে কিন্তু দেয়া রয়েছে, ঠিক আছে। তো এই 6টার মতন বা 8টার মতন বই আমি তোমাদেরকে সাজেস্ট করবো, কারণ এর বেশি সাজেস্ট করে তো কোনো লাভও নেই। যদিও এইগুলো সব যে তোমরা কালেক্ট করে আজই পড়াশোনা করে দিতে শুরু করতে পারবে, বা বইগুলো সব শেষ করে দিতে পারবে 3 মাসের মধ্যে, সেটাও পসিবল নয়, কিন্তু
চেষ্টা করবে যে যেগুলো একদম ইম্পর্টেন্ট কিছু টপিকস রয়েছে বা টেক্সট রয়েছে, প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, কম্পোজিশন, গ্রামারের ক্ষেত্রে কম্পোজিশন রয়েছে, টপিক দেওয়া রয়েছে, সেগুলো কিনে একটু পড়াশোনা করার। এক্ষেত্রে লাভ তোমারই, ঠিক আছে, তুমি অনেকটা এগিয়ে থাকবে। বেশ, তো আচ্ছা, এই হলো গিয়ে আমাদের মানে যদি বলি স্ট্র্যাটেজির কথা, যদি বলি স্ট্র্যাটেজি ক্ষেত্রে কিন্তু আমি আমি এই পয়েন্টস গুলো সাজেস্ট করব। বেশ, এবার আসি একটা সম্পূর্ণ অন্য কথায়, সেটা হচ্ছে আমরা যারা ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই রয়েছে, যারা আমার লিটারেচারের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা বন্ধ রেখেছিল তাদের ক্ষেত্রে আমি বলবো যে হঠাৎ করে পড়াশোনাতে মন বসানোটা। মনে হতে পারে যে হ্যাঁ, কেন আমি আগে পড়িনি, সব বন্ধু বান্ধবরা খুব বলছিল তারা পড়াশোনা করছে, আমি করছিলাম না, আমি হয়তো পারবো না। কখনোই কোনো পরীক্ষার প্রিপারেশনের শুরুতেই নেগেটিভ কোনো থিঙ্কিং মাথায় রাখবে না। সবসময় পজিটিভ এবং উইথ কনফিডেন্স কিন্তু তোমাদেরকে শুরু করতে হবে। শুরুটাই যদি একটা সবসময় দেখবে থাকবে, এমন কিছু ক্যান্ডিডেট সবখানে থাকবে, সব পরীক্ষা থাকবে, যারা সবসময় ডিমোটিভেট করার জন্য বসে থাকে। হ্যাঁ, আর পড়ে কি হবে, আর তো সময় নেই, হবে না, আমি পাবো না, আমার দ্বারা আর হলো না, হ্যাঁ আমি সিলেবাসই কমপ্লিট করতে পারবো না, ওইটা আমার পড়া নেই, এটা আমার পড়া নেই, ওটা পারবো না, ওটা খুব কঠিন, গ্রামারটা আমার খুব দুর্বল। এইরকম চিন্তা ভাবনা যারা প্রথমেই করে বসে থাকবে এবং এটা করে যদি সেই পরীক্ষা দেওয়া আর না দেওয়ার সমান মতন করে পরীক্ষা দিতে যাবে, তাদের জন্য কিন্তু এসএসসি বা এসএলএসটি নয়, কোনো চাকরির পরীক্ষাই তাদের জন্য নয়। হ্যাঁ, তারা শুধুমাত্র সময় নষ্ট করছে, মানে ওইটুকু পড়াশোনা করেও তারা তাদের সময়টুকু নষ্ট করছে, আর কিছু করছে না। যদি চাকরিটা পেতে চাও, যদি সিটটা নিজের দখলে নিতে চাও, তাহলে একদম মানে আজ থেকেই চোখ কান বন্ধ করে লেগে পড়তে হবে। সিলেবাস তোমার হাতের কাছে আছে, টেক্সট বুক থাকবেই কিছু না কিছু তোমার কাছে, অ্যাটলিস্ট তোমার কাছে এখন এখন এই মুহূর্তে যে টেক্সট গুলো অ্যাভেলেবেল সেগুলো অ্যাটলিস্ট পড়ো, সেগুলো কমপ্লিট করার চেষ্টা করো, সেই প্লে গুলো পড়ে কমপ্লিট করার চেষ্টা করো, সেই নোভেলটা কমপ্লিট করার চেষ্টা করো। বাকি পড়ে না হয় জোগাড় করলে, বা পরে খালি কোশ্চেন আনসার সময় পেলে না তো কোশ্চেন আনসার পড়ে গেলে, কিন্তু ডোন্ট গিভ আপ। ঠিক আছে, মানে প্রথমেই একটা গিভ আপ অ্যাটিটিউড নিয়ে চললে কিন্তু হবে না। আর যেটা না বললেই নয়, যে পোর্শনটা গ্রামার যতই দুর্বল হোক না কেন, গ্রামারের প্রতি যতই মানে ভীতি থাকুক না কেন, অনেকে ভাবে যে আমি গ্রামার মানে আমি ইংলিশ ভালো বলতে পারি না বলে আমার আমার গ্রামারটা ভয় লাগে। বলতে পারার সঙ্গে এবং লেখার সঙ্গে গ্রামারের ওই টপিক বা গ্রামারের সেই যে প্রাইমারি লেভেলের যে টপিক গুলো থাকে তার প্রতি কিন্তু দুর্বলতা, দুটো কিন্তু সেম জিনিস নয়। বলতে পারা এবং রাইটিংটা আমাদের দুর্বলতা তৈরি হয় ল্যাক অফ প্র্যাকটিসের জন্য। এবং ওই যে টপিক গুলো কথাই আমরা 9-10 এর সিলেবাসে পেলাম কি 11-12 পেলাম, সেগুলো কিন্তু আমাদের স্কুল লেভেল থেকেই ছিল। আমরা তখনই ভালো করে পড়িনি বলে আমাদের এখন এই বয়সে এসে মনে হচ্ছে যে ওইগুলো আমার জন্য নয়, আমি সব ভুলে গেছি, আমার কিছু। এরকম ভাবলে কিন্তু চলবে না। বেশ, তখন তুমি উইক ছিলে মানে তুমি এখন সেটাকে স্ট্রং করতে পারবে না, এরকমও কিন্তু কোনো মানে নেই। তুমি পড়তে শুরু করো, যে টপিকটা বা যেখানে তুমি আটকাচ্ছ, তোমার মনে হচ্ছে তুমি ধরতে পারছো না, কারেক্ট অ্যান্সার করতে পারছো না, তুমি স্যার বা ম্যাডাম আমাদেরকে তুমি জিজ্ঞেস করলে, ডাউট ক্লিয়ার করলে, আবার প্র্যাকটিস করলে, ফার্স্ট টাইম হবে না, সেকেন্ড টাইম হবে না, থার্ড টাইম হবে না, কিন্তু ফোর্থ টাইমে তো হবে। তাই প্রথমেই এই এত সিলেবাসের মধ্যে কোনো একটা পোর্শনকে না নাই জায়গাতে রাখবে না, যে ওইটাকে আমি মানে না পড়ে গেলেও চলবে, এরকম করবে না। অ্যাটলিস্ট এরকম এই পরীক্ষার ক্ষেত্রে এবারের ক্ষেত্রে করে গেলে কিন্তু সেটা কোনো মানে কোনো দিক থেকে তোমাকে হেল্প করবে না, বরং তোমাকে আরো পিছিয়ে দেবে কম্পিটিশন। ঠিক আছে, তাই যেটা বললাম, সবসময় পজিটিভ থিঙ্কিং, পজিটিভ মাইন্ডসেট নিয়ে প্রত্যেকদিন সকালবেলায় পড়তে বসো। যাই হয়ে যাক না কেন, এখন আবার কি হবে, কি নোটিশ বেরোবে, স্কুল সার্ভিস কমিশন কি ধরনের প্যাটার্ন পাবলিশ করবে, কি নতুন নতুন অ্যাড করবে, কি আবার কোর্ট কেস হবে, ওই সব ঝামেলা ঝঞ্ঝাটের কথা না ভেবে একদম ফ্রেশলি পড়াশোনা শুরু করো। কারণ আর যাই হয়ে যাক না কেন, পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে, এই বছর পরীক্ষাটা হচ্ছে। ঠিক আছে, তো
বেশ, আমি আমার বলাটা এখানেই শেষ করলাম। এবার আমি ক্যান্ডিডেটসদের কাছে যাব। যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে ইন্ডিভিজুয়ালি, এক এক করে, সবাই একসঙ্গে নয়, যদি কোনো স্পেসিফিক কারোর কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো।